বাবার কথায় জুই ফুপিয়ে কেঁদে উঠল। গালে 5 আঙ্গুলের দাগ পড়েছে। জুই বুঝতে পারে ওই বাড়ির থেকে হয়তো আয়নের কল এসেছিল ওর বাবার ফোনে, যার জন্যে সাজিদুল ইসলাম এতটা রেগেছেন। কিন্তু জুইয়ের মা বুঝলো না ওনার স্বামী কার কথা বলছেন, তাই তিনি মেয়েকে বুকে জড়াতে জড়াতে আহাজারি করে বলল, ওই বাড়ি থেকে কার না কার ফোন এসেছে বলে আপনি আমার মেয়েটাকে মারবেন? ওরা কি এমন বলেছে আমার মেয়ের নামে? কি করেছে আমার মেয়ে? সত্যিটা না জেনে আপনি আমার মেয়েকে মারলেন কেন? তর্ক করবা না সালেহা। তোমার মেয়ের জন্য ওই বাড়ির ছেলে ফোন করেছে মানে ও নিশ্চয়ই ওই বাড়িতে যোগাযোগ করেছে। যদি ওর বাকি বন্ধের মতন ওরও ওই বাড়ির ছেলের সঙ্গে সম্পর্ক থাকে, তাহলে তোমার মেয়েকে আমি কেটে নদীতে ভাসাই দিব। যে মেয়ে বাবার সম্মান নষ্ট করে সেই মেয়ের দরকার নেই আমার, মনে রাখো। এটা বলে সাজিদুল ইসলাম বাহিরের দিকে চলে গেল। জুই মায়ের বুকে আছড়ে পড়ে কাঁদতে লাগলো। আয়ন হঠাৎ করে জুইয়ের বাবাকে কল দিবে সেটা বুঝতে পারেনি জুই। তবে আয়ন যে ওদের দুজনের সম্পর্কে কথাটা জুইয়ের বাবাকে বলেনি সেটা সাজিদুল ইসলামের কথাই বুঝেছে জুই। তবে আয়ন বলতে কতক্ষণ ভয়ার্থ জুই আরো ভয়ার্থ হলো। মাকে জড়িয়ে ফুপাতো লাগলেও অঝরে। মায়ার খোঁজে খোঁজে রিত সুফিয়া খানের কক্ষে এসে দাঁড়ালো, কিন্তু খালি ঘরটা দেখে অস্থির পা চালালো বারান্দার দিকে। হৃদের এতক্ষণে পুরো বাড়ি খোঁজা হয়ে গেছে মায়াকে, কিন্তু কোথাও কোনো রেশ নেই মায়ার। হঠাৎ মায়া কোথায় যেতে পারে ভেবেই অস্থির হৃদ আরো অস্থির হলো। সোফিয়া খান বাড়িতে নেই সেটা শুনেই সে বাড়িতে এসেছিল মায়ার খোঁজে, কিন্তু মায়াকে কোথাও না পেয়ে তার ভিতরকার ভয়টা যেন আরো বাড়লো। অস্থির পা বারান্দার দরজার সম্মুখে যেতে যেতে থেমে গেল সামনের দৃশ্য দেখে। মায়া পা গুটিয়ে ফ্লোরে বসে। সোফিয়া খান চেয়ারে বসে মায়ার খোলা চুলে তেল জাতীয় কিছু দিচ্ছেন। হৃদের উপস্থিতি পেয়ে দুজন ভীষণ ফিরে তাকাতে দেখলো হৃদকে। মায়ার চোখে ভয় নেই, কিন্তু সুফিয়া খানের কপাল কুঁচকে আসলো। হৃদের অস্থির উত্তেজিত মুখটা দেখে তিনি এই অসময়ে হৃদকে বাড়িতে দেখে বলল, কি হয়েছে বাবু? কোনো সমস্যা? মাতৃত্বের ভালোবাসায় সুফিয়া খান হৃদকে বাবু বলেই সম্বোধন করে প্রায়শই। হৃদ মায়ের কথায় স্বস্তির শ্বাস ফেলে চোখ ঘুরালো মায়ার দিকে। মায়াকে হেফাজতে দেখে ছোট করে বলল, না। কথাটা বলে হৃদ চলে যেতে নিলেই পেছনে ডাকলো সুফিয়া খান। বলল, দুপুরে খেয়েছিস নাকি খাবার দিব? দাও। মায়ার অর্ধ মাথায় তেল দেওয়া অবস্থায় সুফিয়া খান উঠে দাঁড়ালো মায়াকে নিয়ে। দুপুরে খাওয়ার সময় হয়েছে, যদিও মায়াকে আগেই খাওয়ানো হয়েছে বলে, তবে তিনি ভেবেছিল মায়ার মাথার তেলটা শেষ করেই তিনি খাবেন। এখন হৃদের উপস্থিতিতে ভালোই হলো, অন্তত হৃদ নিজের দায়িত্ব পালন করার চেষ্টা করছে। সুফিয়া খান মায়ার চুলগুলো পেঁচিয়ে হাত খোপা করে মায়াকে নিজের সঙ্গে নিয়ে গেল। হৃদের গোসল করতে করতে সুফিয়া খান ততক্ষণে খাবার রেডি করলো সার্ভেন্টদের নিয়ে। মায়ার হাতে এক বাটি চিজ পাস্তা তুলে দিতে মায়া সেগুলো খেতে খেতে ডাইনিং পেরিয়ে ড্রয়িং রুমের দরজার সামনে দাঁড়ালো। বাগানে পাকা ফলের দিকে তাকিয়ে মুখের খাবার চিবোলো। হৃদ গোসল শেষে সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে মায়াকে একা পেল। বিগত 1.5 মাসে সে মায়াকে একা দেখেছে কিনা সন্দেহ। সারাক্ষণ সুফিয়া খানের পিছন পিছন ঘুরে মায়া, আজ একা পেয়ে হৃদ সেদিকে হাঁটলো। মায়ার পিঠে তার বুক ছুঁই ছুঁই করে দাঁড়িয়ে মায়ার উদ্দেশ্যে বলল, আমি থাকতে বিয়েটা কেন করলে রিত? হৃদের হঠাৎ কথায় চমকে ওঠার মতন মায়া তৎক্ষণাৎ লাফিয়ে পেছন ফিরতেই মায়ার মুখ বাজলো হৃদের বুকে। দ্রুত পেছনে হাঁটতে চাইলে হৃদ সামনে এগিয়ে মায়ার সঙ্গে দূরত্ব গোছালো। মায়া হৃদের ভয়ে তৎক্ষণাৎ হাতে বাটির পিছনে লুকালো। মায়ার ধারণা হৃদ সকালের মতন করে আবারও মায়ার খাবার চিবিয়ে খেয়ে ফেলবে। মায়াকে নিচের খাবার লুকাতে দেখে হৃদ কপাল কুঁচকে তাকালো মায়ার দিকে। মুহূর্তেই তার চোখ শিথিল হয়ে গেল মায়ার নতুন রূপ দেখে। মায়ার নাকে ছোট পাথরের নাকফুলটা চকচক করে উঠল হৃদের চোখে। হৃদ মোহিত চোখ ঘুরালো মায়ার চোখে, দেখলো কানে দুটো ডায়মন্ডের পাথরের দুল দেওয়া, গলায় চেইন, হাতে স্বর্ণের চুড়ি। হৃদ দৃষ্টি নত করে মায়ার পায়েও তাকালো, দেখলো দুটো স্বর্ণের পায়েল জড়িয়ে মায়ার দুপায়ে। হৃদ ফের নিজের মোহিত দৃষ্টি ঘুরালো মায়ার আদলের নিষ্পাপ মুখটার দিকে। এমন ডাগর ডাগর ভয়ার্থ চোখে হৃদের দিকে তাকিয়ে সে। হৃদ হাত বাড়িয়ে মায়ার নাকের ফুলটা ছুঁতে মায়া হৃদের ভয়ে আরো সিটিয়ে গেল। মায়া আশেপাশে তাকিয়ে সুফিয়া খানকে খুঁজলো হৃদের থেকে বাঁচতে চেয়ে। হৃদ মায়ার ভয়ার্থ মুখ দেখে মোহিত গলায় বলল, এসব কে দিয়েছে তোমায়? হৃদের আঙ্গুল ঘুরলো মায়ার নাক ফুলে। মায়া ভয়ার্থ মুখে মিনমিন করে বলল, আম্মু। হৃদ মায়ার মুখে দৃষ্টি ঘুরিয়ে কানে তাকালো। 2 আঙ্গুলে মায়ার কানের দুলে ঠুকা দিতে দিতে একই গলায় বলল, সুন্দর। মায়া হৃদের ভয়ে ভয়ার্থ গলায় পুনরায় মিনমিন করে বলল, আমি যাই।
না। মায়াকে দাঁড় করিয়ে রেখে হৃদ ফের মায়াতে দৃষ্টি বুলালো। সে কখনো মায়াকে এইভাবে কল্পনা করেনি। মূলত হৃদ বুঝে না মেয়েদের কিভাবে সাজালে বউ বউ লাগে। হৃদের অবুঝ হৃদয়ে বুঝছেন সুফিয়া খান দিল মায়াকে বউয়ের মতো করে গহনাপত্র পরিয়ে। দেখতেও মায়াকে বেশ বউ বউ লাগছে। হৃদ একবার নয় দুবার নয় বারবার মায়ার উপর দৃষ্টি ঘুরালো। মন ব্যাকুল হলো মায়াকে ছুঁয়ে দেখার, কিন্তু কোথাও যেন কিছু একটা বাধা দিচ্ছে হৃদকে। হয়তো মায়ার অনাকাঙ্ক্ষিত বিয়েটা। হৃদ মায়ার দিকে দৃষ্টি স্থির দিকে খানিকটা শক্ত গলায় বলল, আমার অসুস্থতার সুযোগ নিয়ে অন্য কাউকে কবুল কেন বললে রিত? বাবু খেতে আয়। মায়ের ডাকে নড়ল না হৃদ, বরং দৃষ্টি স্থির মায়ার উপর উত্তরের আশায়। যদিও সে জানে মায়া অসুস্থতার কারণে হৃদকে উত্তর দিবে না, তারপরও হৃদ মায়ার থেকেই তার সকল প্রশ্নের উত্তর চায়। সে তৃতীয় পক্ষ হতে তার ব্যক্তিগত জীবনের কোনো উত্তর চায় না। দরকার হলে হৃদ অপেক্ষা করবে মায়ার সুস্থতার, তারপরও তৃতীয় পক্ষ নয়। হৃদ চাইলে তার সব প্রশ্নের উত্তর তৃতীয় পক্ষ হতে জানতে পারত, কিন্তু সে অন্যের কথা শুনে বিশ্বাস করার মতন মানুষ নয়। তার ব্যক্তিগত জীবনের সমস্যা তার ব্যক্তিগত মানুষ থেকেই শুনবে, নয়তো না। সুফিয়া খানের দেখা পেয়ে মায়া হৃদ থেকে পালিয়ে গেল। হৃদ চেয়েও মায়াকে আটকালো না, বরং যেতে দিল। হৃদের কেন জানি মনে হচ্ছে মায়া হৃদকে একেবারে ভুলে যায়নি। যদিও মায়া অসুস্থ এটা সত্য, তারপরও মায়া হৃদকে একেবারে ভুলে যায়নি, বরং অসুস্থতার মাঝে অল্প হলেও হৃদকে মনে রেখেছে মায়ার। আচ্ছা, কোনো কারণে কি মায়া হৃদকে এড়িয়ে যেতে চাচ্ছে, নাকি হৃদের মনের সন্দেহ? এটা কোনটা? রাত 1টার ঘর। চাঁদবিহীন আকাশে জলজল করছে অসংখ্য তারার মেলা। পথঘাট জনমানবহীন শূন্য। থেকে থেকে দু একটা অটোরিকশা দেখা গেল যাত্রীবিহীন চলে যেতে। ল্যাম্পপোস্টের হলুদ আলো মারিয়ে কিছুটা দূরে গাড়ি দাঁড় করালো আয়ন। এখানটায় বেশ অন্ধকার, আলো ছায়া গাছতলায়। গাড়ির আলো নিভিয়ে দরজায় পিঠ ঠেকিয়ে অদূরে তাকালো একটা দোতলা বাড়ির গেটের সম্মুখে। এই রাস্তা ধরেই জুই দ্রুত পায়ে হেঁটে আসছে আয়নের দিকে। ব্যস্ত ভঙ্গি আর ধরা পড়ে যাওয়ার ভয়ে শরীরের ওড়নাটাও গায়ে পেঁচিয়ে মাথায় ঘোমটা টেনে মুখ ঢেকে আছে জুই। আয়ন সেদিকে নিষ্ক্রিয় চোখে তাকিয়ে রইল। তাকে এই মধ্যরাতে জুই ডেকে এনেছে জরুরি কথার তাগিদে। জুইয়ের ডাকে আয়নও চলে আসলো তৎক্ষণাৎ। বউ ডেকেছে মানে আয়নকে আসতেই হতো। তাছাড়া জুইয়ের এই মধ্যরাতে আয়নকে ডাকার যথাযথ কারণও আছে। হয়তো পরিবারের ভয়ে আয়নের সঙ্গে দিনের আলোয় দেখা করতে পারবে না বলেই নিভে যাওয়া অন্ধকারে আয়নকে ডাকলো। আয়ন নীরস ভঙ্গিতে জুইয়ের গতানুগতিক দেখলো। জুই ব্যস্ত পায়ে আয়নের সম্মুখে দাঁড়াতে দাঁড়াতে হাঁপাতে লাগলো। বড় বড় শ্বাস ফেলে খানিকটা হাঁপিয়ে বলল, আপনার সাহস কী করে হলো আমার বাবাকে ফোন করার? কেন বারবার ফোন দেন আপনি? জুইয়ের প্রথম কথায় রাগ প্রকাশ পেল, অথচ আয়ন জুইয়ের রাগের ধার ধারল না, বরং গাড়ির দরজা খুলে ভেতর থেকে একটা পানির বোতল হাতে নিয়ে জুইয়ের দিকে বাড়িয়ে দিতে দিতে স্বাভাবিক গলায় বলল, আপনার বাবা আমার শ্বশুর হন জুই। আমি আমার শ্বশুরমশাইকে ফোন করতেই পারি, এতে আপনার অনুমতি প্রয়োজন মনে করছি না আমি। নিন, আপনি পানিটা খান জুই। আয়নের কথায় জুইয়ের নাকের পাটা ফুলে উঠল রাগে। তেজি হাতে ঠাস করে আয়নের হাতের বোতলটা সরিয়ে দিতে দিতে ঘন ঘন শ্বাস ফেলে বলল, একদম আমার বাবার থেকে দূরে থাকবেন আপনি। যখন আমাদের বিপদের সময় আপনাকে পাইনি, তাহলে আজ কেন আদিক্ষেতা দেখাতে আসছেন? আপনাকে আমি বলেছি আমাদের সম্পর্কের কথা আমার বাবাকে জানাতে। আমি নিজে যেখানে সম্পর্কটা মানি না, সেখানে আমার বাবার খোঁজ করছেন কেন আপনি? জুইয়ের ফিরিয়ে দেওয়া বোতলটা আয়ন পুনরায় জুইয়ের দিকে বাড়িয়ে দিতে দিতে বলল, আগে পানিটা পান করুন জুই, স্বস্তি পান। আমার কথাটা শুনুন, যেটা চলে গেছে সেটা পরিস্থিতি। আমি অতীতে ফিরে ঠিক করতে পারবো না, সেই ক্ষমতা আমার নেই। তবে সামনে যে পরিস্থিতি হবে সেটা অবশ্যই সামলানোর দায়িত্ব আমার অবশ্যই আপনার বাবার সঙ্গে কথা বলে সব কিছু জানাতে হবে। ওনাকে বোঝাতে হবে যা কিছু হয়েছে সবটা আমাদের ভুল বোঝাবুঝি থেকে হয়েছে। এসব কিছু এবার আমাদের ঠিক করা উচিত। তাছাড়া এই বিয়ের ওইখানে কে রে তোরা? কি করছিস এখানে? হাঁক ছেড়ে ডাকা পথলোকের ডাকে জুই ধরপড়িয়ে চমকে উঠল। আতঙ্কে মাথা ঘুরিয়ে পাশে তাকিয়ে দেখলো ওদের পাশের বাড়ির নাইক চাচা নামক লোকটা টর্চ হাতে এই দিকটায় দৌড়ে আসছে, অপর হাতে লুঙ্গি চেপে। টর্চের আলো আয়ন ও জুয়ের ওপর পড়ল। আয়ন বিরক্তিতে মুখ হাত দিয়ে কালক রশ্মি ঠেকাতে চাইল।
অথচ জুই আতঙ্কিত ভঙ্গিতে কাঁপতে শুরু করলো। যখন নাইব নামক লোকটা চিৎকার করে মানুষ জড়ো করতে চাইলো, মধ্যরাতে একত্রে দাঁড়ানো জুই আর আয়নকে আটকাতে চেয়ে জুই আতঙ্কিত ভঙ্গিতে কি করবে হুট করে বুঝতে পারলো না, বরং অতিরিক্ত ভয়ে আয়নের বগলের নিচ দিয়ে ঢুকে পড়লো গাড়ির ভেতর। আয়ন এতক্ষণ খোলা দরজা চেপে দাঁড়িয়েছিল জুইয়ের জন্য পানি নিয়ে। এর মধ্যে এসব ঘটনা ঘটে যাওয়ায় আয়ন নিজেও চমকে উঠে মুহূর্তেই মাথা নিচু করে জুইয়ের দিকে তাকাতে জুই আতঙ্কিত ভঙ্গিতে গাড়ির দরজা টেনে লাগাতে চেয়ে আয়নকে হুঁশিয়ার করে বলল, কি করছেন ডাক্তার সাহেব? দাঁড়িয়ে আছেন কেন? তাড়াতাড়ি গাড়িতে উঠুন, গাড়ি স্টার্ট দেন, নয়তো আমরা ধরে পড়ে যাব। দ্রুত করুন প্লিজ। জুইয়ের কথা আয়ন মানতে নারাজ। আয়নের ধারণা মতে ওরা স্বামী স্ত্রী, সেই ক্ষেত্রে রাতে একটা নয় 4টে বাজলেও দেখা করলে সমস্যা হওয়ার কথা নয় কারো। সেই জন্য আয়ন জুইকে বোঝাতে চেয়ে বলতে চাইল, জুই, আপনি ভয় পাচ্ছেন কেন? ওরা আমাদের কিছু করবে না, আমরা স্বামী স্ত্রী, এটা সবাইকে বুঝিয়ে আয়নকে বলতে না দিয়ে জুই অস্থির উত্তেজিত ভঙ্গিতে বলল, আল্লাহর ওয়াস্তে আপনি গাড়িতে উঠুন ডাক্তার সাহেব। আপনি আমার এলাকার মানুষদের চেনেন না, ওরা আপনার পরিচয় জানবে পরে, তার আগে লাঠিপেটা করবে, বলবে আমরা মধ্যরাতে কট খেয়ে মিথ্যা বলছি। প্লিজ আপনি গাড়িতে উঠুন, আমার কথা শুনুন। আয়ন জুইয়ের কথায় কিছু বলতে গিয়েও হইচই পড়া রাস্তার দিকে তাকিয়ে থেমে গেল। সত্যি সত্যি দেখলো আশেপাশে বাড়ি থেকে মানুষ হইচই করে লাঠি হাতে বের হচ্ছে ওদের মারতে। আয়ন আর ভাবার সময় নিল না, বরং জুইয়ের কথা মতো ঘুরে গিয়ে তৎক্ষণাৎ বসলো ড্রাইভিং সিটে। পূর্ব থেকে গাড়িটি ঢাকা মহাসড়কের দিকে ঘোরানো ছিল বলে আয়ন জুইকে নিয়ে গাড়িটি সেই রাস্তায় টানলো। আতঙ্কিত জুই মুখ ঘুরিয়ে বাইরের দিকে তাকালো লোকজন কত দূর আছে সেটা দেখতে। তক্ষুনি চোকাচোকি হলো নিজের বাবা সাজিদুল ইসলামের সঙ্গে। তিনি নিজেও মধ্যরাতে লাঠি হাতে বের হয়েছিলেন কট খাওয়া ছেলে মেয়ে পেটাতে, কিন্তু অদূরে গাড়ির সিটে জুইকে বসে থাকতে দেখে ওনার দৌড় থেমে যায়। হাতের লাঠিও মুহূর্তেই পড়ে যায় রাস্তায়। তক্ষুনি শোনা গেল সাজিদুল ইসলামের সম্মুখে থাকা নাইব লোকটার চিৎকার। সাজিদুল ইসলামের সঙ্গে নাইব লোকটাও জুইকে গাড়িতে বসা দেখলো কোনো ছেলের সঙ্গে। তিনি মুহূর্তেই চিৎকার করে পেছনে দৌড়ে আসা লোকগুলোকে বললেন, আরে এটা আমাকেও সাজিদের মাইয়া ভাইগা যাইতাছে কেন পোলার লগে? তোরা কেউ গাড়ি ডাড়ি ধর রে ধর। নাইব লোকটার চিৎকার জুইয়ের কানেও আসলো। হতভম্ব হতবুদ্ধি হয়ে বাঁখারা হয়ে গেল মুহূর্তেই। গাড়িতে ওঠার আগে জুই এত কিছু ভাবেনি, শুধু সবার চোখ ফাঁকি দিতে সে গাড়িতে উঠেছিল মাত্র। সবাই চলে গেল, সেও নেমে যেত, কিন্তু এখন না চাইতেও সে বদনাম হয়ে গেল। এলাকাবাসীর সামনে ওর বাবার মান সম্মানে টান দিল। প্রথমে মায়া আর এখন জুই। না চাইতেও কলঙ্কের দাগ লেগে গেল ওদের চরিত্রে। ওর বাবা কিভাবে সমাজে মুখ দেখাবে? জুই দুহাতে মুখ চেপে আবার তাকালো গাড়ির জানালা দিয়ে বাইরে। দেখা গেল সাজিদুল ইসলাম রাস্তার মাঝে মাথায় হাত দিয়ে বসে আছেন। চারিদিক থেকে মানুষ দৌড় থামিয়ে সাজিদুল ইসলামকে ঘিরে দাঁড়াচ্ছে ক্ষণে ক্ষণে। বাবার লজ্জিত মুখটা দেখেই জুই ফুপিয়ে কেঁদে উঠল। আয়ন জুইকে কাঁদতে দেখে বিচলিত ভঙ্গিতে গাড়ি থামাতে চাইলে জুই মুহূর্তেই বাধা দিয়ে বলল, গাড়ি থামাবেন না ডাক্তার সাহেব, আপনার বাড়ি চলুন প্লিজ। আয়ন জুইয়ের কথায় বিষণ্ণ হয়ে বলল। আপনি আমার বাড়ি যাবেন জুই? জুই অশ্রুসিক্ত চোখে আয়নের দিকে তাকিয়ে রইল। আয়ন জুইয়ের মনের অবস্থা বুঝতে পেরে বলল, রাতের আধারে পালিয়ে নয় জুই, আপনাকে আমি সসম্মানে আপনার বাবার কাছ থেকে চেয়ে আনবো আমার বাড়িতে, তারপরও এভাবে পালিয়ে নয়। আয়নের কথায় জুইয়ের ভেতরের কষ্ট বাড়ল। কান্না আটকাতে চেয়ে চোয়াল শক্ত করে বলল, সেই রাস্তা অনেক আগেই বন্ধ হয়ে গেছে ডাক্তার সাহেব, এখন আর সেটা সম্ভব নয়। আমি আপনার জন্য সব কিছু করতে পারবো জুই, আপনি আমার উপর বিশ্বাস রাখুন। জুই একই গলায় বলল, আপনার আমাকে নিয়ে যেতে না চাইলে এখানে নামিয়ে দিয়ে যান, অযথা কথা ভালো লাগছে না। জুইয়ের কথায় আয়ন কিছু বলতে গিয়েও থেমে যায়। জুইয়ের নীরব অশ্রুকণা। আয়ন দীর্ঘশ্বাস ফেলল। প্রিয়সীর কান্নাটা তার বুক ব্যথার কারণ হলো। তারপরও এই মুহূর্তে আয়নের কিছু করার নেই। সে চেয়েও জুইয়ের এই কান্নাটা এই মুহূর্তে মুছতে পারবে না। তবে খুব শীঘ্রই তার প্রিয়সী হাসবে। শুধু গাড়ির পাশের সিটে নয়, বরং তার বুকেও ঠাঁই নেবে জুই। হৃদের বাড়িতে উপস্থিত খান বাড়ির সকলেই। হেনা খান, আরাফ খান লন্ডন থেকে ফিরে
খানবাড়ি কিংবা চট্টগ্রামে না গিয়ে হৃদের বাড়িতে উঠেছেন সোফিয়া খানের কাছে। নিহাল খানের নির্বাচনের 1 মাস বাকি বলে রাদীপ ঢাকাতে নেই, চট্টগ্রামেই আছে বাবার সঙ্গে। হৃদ চট্টগ্রাম যায় না জেদ করে। নিহাল খানও ছেলেকে ডাকেনি হৃদের অসুস্থতার কথা চিন্তা করে। তারপর দিন এভাবেই যাচ্ছে। মায়াকেও আগের থেকে বেশ সুস্থ দেখাচ্ছে, তবে সে আগের মতো কারণে অকারণে কারোর সঙ্গে চঞ্চলতা দেখিয়ে কথা বলে না, আর না কারো কাছে যায়। মায়াকে সারাদিন সোফিয়া খানের পেছন পেছন ঘুরঘুর করতে দেখা যায় চুপচাপ। এর মাঝে হৃদ অবশ্য বেশ কয়েকবার মায়ার পথ আটকে দাঁড়িয়েছিল, পরপর প্রশ্ন করেছে, কিন্তু মায়া প্রতিবারই চুপ থেকে হৃদের থেকে পালিয়ে গেছে, নয়তো সুফিয়া খানের সঙ্গে থেকেছে হৃদকে এড়াতে চেয়ে। হৃদ মায়ার ডাক্তারের রিপোর্টগুলো পরপর চোখ বুলিয়ে চেক করলো হাতে নিয়ে। রিপোর্টে মায়ার সবকিছু আগের থেকে বেশ স্বাভাবিক দেখাচ্ছে। হৃদ মায়ার মেন্টাল হেলথ 87% স্বাভাবিক দেখে হাতের ফাইলটা বন্ধ করতে করতে অপর হাতের কফিতে চুমুক বসালো। খানিকটা ঢিল মারার মতন করে ফাইলটা ফেললো সোফার টেবিলে। এটা মায়ার গতকাল রিপোর্টের ফাইল ছিল, যেটা সোফিয়া খানের কাছে না গিয়ে হৃদের কাছে আসলো। অবশ্য হৃদ নিজেই বলেছিল মায়া জড়িত সকল রিপোর্ট যেন তার হাতে আসে। বিগত 2 মাসে মায়ার রিকভারি হয়েছে 87%, মানে মায়া প্রায় রিকভার হয়ে গেছে বলে ধরা যায়। মূলত মায়া আজকাল যেটা করছে সেটা স্বেচ্ছায় হৃদকে এড়িয়ে যাচ্ছে। বিষয়টা হৃদ আরো আগেই বুঝতে পেরেছিল, শুধু মায়ার স্বাভাবিক রিপোর্টের অপেক্ষায় ছিল এতদিন, যেটা আজ হৃদ পেয়েও গেল। হৃদ হাতের কফিতে চুমুক দিতে দিতে কি মনে করে হাতের কফি মগটা নিয়েই বেরিয়ে গেল রুম থেকে। সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে তীক্ষ্ণ চোখে মায়ার সন্ধান করলো, পেয়েও গেল হলরুমের ফ্লোরে বসে খাবার খাওয়া অবস্থায়। হৃদ সেদিকে তাকিয়ে নিচে নেমে আসলো। সোফিয়া খান সোফায় বসে মায়ার চুলের বেনি করছে, আর মায়া মাথা ঝুঁকে পরপর চামচ নাড়িয়ে কিছু মুখে তুলছে। হৃদ সেদিকে এগোতে এগোতে মায়ার বাটির দিকে লক্ষ্য করে দেখলো মিষ্টি জাতীয় কোনো ডেজার্ট খাচ্ছে মায়া। হৃদ ডেজার্ট দেখেই বুঝতে পারলো তার মা বানিয়েছে এটা। বেশ ভালো খাবার বানাতে পারেন তিনি। সবসময়ের স্বাস্থ্য সচেতন মানুষ হওয়ায় সুফিয়া খান ছোটবেলা থেকে হৃদ ও রাদীপকে ওনার হাতে বানানো খাবারই খাওয়াতেন। মায়ার ক্ষেত্রেও তাই, প্রতিবার মায়াকে তিনি নিজের হাতেই খাবার বানিয়ে দেন। হৃদ সুফিয়া খানের পিছনে দাঁড়াতে দাঁড়াতে গম্ভীর গলায় বলল, তোমাকে উপরে ডাকছে আম্মু। সুফিয়া খান স্বাভাবিকভাবে মায়ার চুলে রাবার বেনি পেঁচাতে পেঁচাতে হৃদের দিকে তাকিয়ে বলল, কে ডাকছে? দাদা ভাই। আরাব খানের নাম শুনতেই সুফিয়া খান বলল। বাবা ঘুম থেকে উঠেছেন? সুফিয়া খানের কথার উত্তর না দিয়ে হৃদ নিজের কথাই বলল, সম্ভবত দাদা ভাইয়ের বুক ব্যথা করছে। ইউ শুড গো অ্যান্ড চেক হিম। হৃদের কথায় সুফিয়া খান চমকে ওঠার মতো তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন। আরাব খানের হার্টে সমস্যা হয়েছে, হার্ট ব্লক হয়ে যাওয়ার কারণে ওনার হার্টে রিং বসানো হয়েছে সেই কবেই। এই অবস্থায় আরাব খানের সামান্য বুক ব্যথাও ঝুঁকিপূর্ণ হতে পারে ভেবে সুফিয়া খান খানিকটা অস্থির গলায় বলল, কি বলিস? কবে থেকে হচ্ছে বাবার এমন? এই মাত্র হলো। সুফিয়া খান মায়াকে রেখে বড় বড় পা ফেললেন সিঁড়ির দিকে। মায়াও সুফিয়া খানের পেছন পেছন হাঁটতে চাইলে হৃদ মায়ার বেনি টেনে ধরলো। চুলে টান পেতেই মায়া ভয়ার্থ মুখ ঘুরিয়ে তাকালো হৃদের দিকে। তক্ষুনি সুফিয়া খান অর্ধেক সিঁড়ি উঠেও ঘুরে তাকালো হৃদের দিকে, তাড়াহুড়ো করে বলল, বাবু, তোর জন্য ডাইনিংয়ে খাবার দেওয়া আছে, খেয়ে যাবি কেমন? না খেয়ে অফিসে যাবি না কিন্তু। কথাগুলো বলে সুফিয়া খান দ্রুত পা ফেলে উপরে উঠে গেলেন। তাড়াহুড়োয় মায়াকে সঙ্গে নিয়ে যেতে মনে রইল না, অথচ হৃদ মায়ার বেনি চেপে দাঁড়িয়ে। মায়া বাটি হাতে হাঁসফাঁস করে সুফিয়া খানের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। আবারও চুলে টান পড়ায় মায়া মুহূর্তেই পেছনে গেল 2 কদম। হৃদ মায়ের লম্বা চুলের বেনি নিজের হাতে পেঁচাতে পেঁচাতে বলল, উপরে তাকিয়ে লাভ নেই ম্যাডাম, পালানোর সুযোগ বন্ধ। মায়া চুপসে যাওয়ার মতো 2 হাতের মুঠোয় বাটি চেপে ম্লান হয়ে দাঁড়ালো। হৃদের কথার উত্তর করছে না, আর না ঘুরে তাকাচ্ছে হৃদের দিকে। হৃদ মায়ার দিকে এগিয়ে আসতে গিয়েও কদম বাড়ালো না দ্বিধায়। মায়াকে ছোঁয়াটা তার জন্য হালাল কিনা এই প্রশ্নের উত্তরটা না পেয়ে সে ছোঁয়াবে না এই নারীকে। হৃদ বিগত দিনের মতো মায়াকে সরাসরি বিয়ে নিয়ে প্রশ্ন করলো না, বরং প্রথমে মায়াকে ওর সুস্থ মস্তিষ্ক তার প্রমাণ দিতে চেয়ে এলোমেলো কথা বাড়লো। মায়া বিগত দিনে নিজের অসুস্থতার দোহাই দিয়ে বরাবরই হৃদের প্রশ্নগুলো এড়িয়ে গেছে। হৃদও এতদিন সহ্য করেছে মায়ার অসুস্থতার কথা চিন্তা করে, কিন্তু আজ সে ছাড় দেবে না এই নারীকে, বরং হৃদের সামনে মায়াকে স্বীকারোক্তি দেওয়াবে এই নারীর সবকিছু মনে আছে বলে। হৃদ প্রথমে চলে যাওয়া সুফিয়া খানের দিকে আঙ্গুল তাক করে মায়ার উদ্দেশ্যে বলল, মহিলাটি তোমার কি হয় জানো?
মায়া হৃদের তাক করা আঙ্গুল অনুসরণ করে সুফিয়া খানের দিকে তাকালো, সময় নিয়ে মিনমিন করে বলল, আম্মু হয়। তোমার আম্মু কার কাছে যাচ্ছে? দাদা ভাইয়ের কাছে। দাদা ভাইয়ের নাম কি? আরাফ খান। ওনার বউয়ের নাম? হেনা খান। তোমার আম্মুর নাম কি? সুফিয়া খান। তাহলে আমি কে? আম্মুর বড় ছেলে। তোমার সাথে আমার সম্পর্ক কি? হৃদের শেষ প্রশ্নে মায়া আবারও চুপ করে যায়। মায়াকে চুপ করে যেতে দেখে হৃদের চোয়াল শক্ত হয়। সবাইকে এই নারী চেনে, তার বেলায় আসলেই শব্দ ফুরিয়ে যায় এই মহিলার। চেনেও না, তাকে না চেনার মতো এড়িয়ে যায় কি কারণে? সে কি করেছে? বরং এই নারী তার জীবনে অশান্তি বয়ে এনেছে। সে জীবিত থাকা অবস্থায় অন্য নাগরকে বিয়ে করে নিল, তার অসুস্থতার সুযোগ পর্যন্ত নিয়ে এখন তাকে এড়িয়ে যাচ্ছে কেন এই নারী? নতুন নাগরের সঙ্গে সংসার করবে বলে? হৃদের শক্ত হওয়া চোয়ালে দাঁতে দাঁত পিষে রাগে কটমট করে তাকালো মায়ার দিকে। মায়া হৃদের দিকে পিঠ দিয়ে মাথা নিচু করে তখনও দাঁড়িয়ে। হৃদ শক্ত গলায় মায়াকে হুঁশিয়ারি করে বলল, সবই চিনিস, তাহলে আমার বেলায় না চেনার নাটক করছিস কেন? আর কত চুপ থাকতে পারিস? আজ আমিও দেখব, হয় তুই আজ আমার প্রশ্নের উত্তর দিবি নয়তো মরবি। হৃদের কথায় মায়ার নত মস্তিষ্কটা আরো নত হয়ে আসলো। তারপরও মুখ ফুটে টু শব্দটিও বের করলো না। হৃদ প্রথমেই মায়ার সঙ্গে উগ্রতা দেখাতে চাইল না, সেই জন্য সে নিজের রাগটা নিয়ন্ত্রণ করতে চাইলো। কিন্তু মায়া যেন আজ চুপ থাকার শপথ করেই দাঁড়িয়ে রইল, না কথা বলছে না হৃদের প্রশ্নের উত্তর করছে। হৃদ ধৈর্য ধরতে চেয়ে পুনরায় একই গলায় বলল, রিত, আমার ধৈর্যের পরীক্ষা নিস না। তুই জানিস আমি বরাবরই অধৈর্য পুরুষ। মুখ খোল, উত্তর দে। কেন তুই আমাকে রেখে অন্য কাউকে বিয়েটা করলি? পরিবারের চাপে অন্য কাউকে বিয়ে করার মতো বেইমানি তুই আমার সঙ্গে করবি না? তাহলে এরপরও কি কারণ থাকতে পারে যার জন্য তুই আমাকে রেখে অন্য কাউকে কবুল বলতে হলো? কারণটা বল। হৃদের কথার পিঠে মায়াকে তখনও নত মস্তিষ্কে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে মুহূর্তেই হৃদ অধৈর্য হয়ে রাগে ফেটে পড়ল। তৎক্ষণাৎ হাতের কফির মগটা ছুঁড়ে মারল ফ্লোরে। বিকট শব্দে মায়া চমকে উঠতেই হৃদ মায়ার চুল টেনে নিজের কাছে আনলো। মায়ার পিঠ হৃদের পেটে ভারী খেতেই হৃদ মায়ার বাহু টেনে ক্ষত দক্ষ হাত চালালো মায়ার গালে। রাগে রিরি করে বলল, মুখ চলে না তোর? বোবা হয়ে গেছিস? চোখে পড়ে না আমারে? প্রশ্ন করছি, কানে যায় না তোর? নাকি নাগরের সাথে হাসপাতালে ভর্তি হতে চাস? কোনটা? হৃদের হ্যাচকা টানে হাতের বাটি পড়ল ফ্লোরে। ঝনঝন শব্দে মুহূর্তেই কয়েক খণ্ডে বিখণ্ডিত হয়ে গেল বাটিটি। হৃদের শক্ত হাতের গলা পিষায় মায়ার গালের চামড়া লেগে গেল মাড়িতে। অসহনীয় ব্যথায় কুঁকড়ে উঠে মায়া ছটফটিয়ে উঠল হৃদের হাত ছাড়াতে চেয়ে, কিন্তু হৃদের শক্তিতে উঠতে না পেরে মায়া ফুপিয়ে কেঁদে উঠল। তারপরও যেদি মায়াকে হৃদের কোনো প্রশ্নের কোনো উত্তর করতে দেখা গেল না। মায়াকে নিশ্চুপ দেখে হৃদ একইভাবে রাগে মরিয়া হয়ে বলল, মুখ খোল, কথা বল রিত। কেন আমার সাথে বেইমানি করলি বল? মায়ার জেদি কাণ্ডে হৃদের রাগ তরতর করে বাড়ল, কমল না। সে এমনিতেই রাগ নিয়ন্ত্রণ করতে পারে না, এই জন্য সে এতদিন অসুস্থ মায়ার পাশ ঘাসেনি নিজের প্রশ্নের উত্তর চেয়ে। হৃদ জানে যদি এই নারী তার কথা ঠিকঠাক উত্তর না করে তাহলে সে নিজের মেজাজ হারাবে, হলেও তাই। বরাবরই এই নারী তার ধৈর্যের পরীক্ষা নেয়, সেও আজ ছেড়ে দেওয়ার পাত্র নয়। এই নারীর সুস্থতা নিশ্চিত করে সে আজ এই নারীকে তার মুখোমুখি দাঁড় করালো। সে তার মনে দীর্ঘদিনের কিছু তিক্ত প্রশ্ন বয়ে বেড়াচ্ছে অন্তরে, যেটা এবার পরিষ্কার না করলেই নয়। হৃদ একইভাবে মায়ার গাল চেপে বলল, উত্তর দে রিত, উত্তর দে। আমার উত্তর লাগবে। এই একটা প্রশ্ন আমাকে গোটা 2 মাস শান্তিতে ঘুমাতে দেয়নি। বল, আমার অনুপস্থিতিতে অন্য কাউকে বিয়ে করলি কেন? তুই জানতি আমার তোকে ছাড়া কলিজা নড়ে না, তারপরও আমার জায়গায় অন্য কেউ কেন আসলো? কেন? অসহনীয় ব্যথায় মায়ার গাল হৃদের হাতে পিষ্ট হতেই মায়ার গাল বেয়ে অশ্রু গড়ালো পরপর। মায়ার স্মৃতিতেও কিছু বিষাক্ত অতীত নাড়া দিতেই মায়া দুহাতে শক্তি লাগিয়ে হৃদকে নিজের থেকে সরাতে চাইল।
কিন্তু মায়ার সুবিধা করতে না পেরে সুযোগ বুঝে গালে থাকা হৃদের হাতটায় কামড়ে ধরল মুহূর্তেই। আকস্মিক ঘটনায় হৃদ হাত ঝটকালো মৃদু চেঁচিয়ে উফ বলে। হৃদের হাত থেকে ছাড়া পেতেই মায়া প্রাণপণে দৌড়লো সুফিয়া খানের উদ্দেশ্যে। মায়াকে পালিয়ে যেতে দেখে হৃদও দৌড়ালো মায়ার পেছন পেছন। কয়েক সিঁড়ি যেতেই মায়া আটকা পড়ল হৃদের বাহুতে। মায়ার দুপা শূন্যে উঠে যেতেই মায়া ভয়ার্থ চিৎকার করতে চাইল সুফিয়া খানের উদ্দেশ্যে। আম্মু বাঁচা। মায়া থামে নয়, ওকে থামতে হয় হৃদের শক্ত হাতের চাপে। হৃদ এক হাতে মায়ার পেট চেপে শূন্যে তুলল, অন্য হাতে মুখ চেপে। মায়ার ছাড়া পাওয়ার জন্য এলোমেলো হাত পা ছুড়ালো। মায়ার পিঠ হৃদের বুকে ঠেকতেই হৃদ মায়াকে নিয়ে হাঁটলো বাহিরের পথে। হৃদ মায়াকে নিয়ে বাহিরের পথে যেতে দেখে মায়ার মুখটা আতঙ্কে সিটিয়ে গেল। দ্বিগুণ ছটফটালো হৃদের থেকে ছাড়া পেতে। রাগান্বিত হৃদকে গাড়ির দিকে যেতে দেখেই ড্রাইভার তৎক্ষণাৎ গাড়ির পেছনের দরজা টানলো। হৃদ মায়াকে গাড়ির ভেতরে এক প্রকার ছুঁড়ে মারলো। মায়া হুমড়ি খেয়ে গাড়ির ভিতরে পড়তেই হৃদ ঠাস করে গাড়ির দরজা বন্ধ করলো উচ্চ শব্দে। মায়া ভয়ে দুহাত থাপড়ালো গাড়ির গ্লাসে, চিৎকার করে সবাইকে ডাকলো ওকে বাঁচাতে, কিন্তু মায়ার চিৎকার গাড়ির গ্লাস ভেদ করে বাড়ির ভিতর অব্দি পৌঁছলো না। হৃদ ড্রাইভারকে রেখে সে নিজের ড্রাইভিং সিটের দিকে এগোতে এগোতে আসিফের উদ্দেশ্যে হাঁক ছেড়ে বলল, আসিফ, কাজের ব্যবস্থা কর, কুইক। আসিফ সবে মাত্র হৃদকে দেখে দৌড়ে এদিকটা আসছিল হৃদের সঙ্গে যাবে বলে, কিন্তু কাছাকাছি আসতে মায়াকে গাড়ির ভিতরে চিৎকার করতে দেখে সে থেমে যায়। সেই চিন্তা ভাবনার মাঝে হৃদের আদেশ আসলো তার উদ্দেশ্যে। আসিফ হৃদের পুরো কথার মানে তৎক্ষণাৎ বুঝতে পারলো না। হঠাৎ তার হৃদ ভাইয়ের কাজই কেন লাগবে? আর সে কাজে নিয়েই বা কই যাবে, কার বাড়িতে উঠবে? হৃদের প্রশ্নের সঙ্গে সঙ্গে আসিফ শব্দ করে বলল, ভাই, কাজী নিয়ে কই যাব? কার বিয়েতে? হৃদ গাড়ির দরজা টেনে ড্রাইভিং সিটে বসতে চেয়ে দাঁড়িয়ে গেল। রাগে কটমট করে তাকান আসিফের দিকে। হৃদের শক্ত দৃষ্টিতে মুহূর্তেই এই প্রশ্নটা করা ঠিক হয়নি, কিন্তু সে প্রশ্নটা না করলেও বা কিভাবে বুঝবে আসলে কাজী সাহেবকে নিয়ে আসিফ যাবে কার বিয়েতে? আসিফ ভয়ে ভয়ে আবারও আমতা আমতা করে বলল, ভাই, বিয়ে কাজ সেটা তো বলেন। কাজী নিয়ে কোথায় যাব আমি? হৃদ রাগে তপ্ত মেজাজে বলল, তোর জন্য পাত্রী দেখেছি, সেজন্য কাজী নিয়ে সোজা আমার অফিসে যাবি। আমি পৌঁছানোর আগে যেন কাজী পৌঁছে যায়, মনে রাখিস। কথাটা বলেই হৃদ ড্রাইভারকে রেখে সে নিচে গাড়িতে বসলো। দক্ষ হাতে গাড়ি চালালো চেনা গন্তব্যে। আসিফ বিস্মিত দৃষ্টিতে হৃদের গাড়ির দিকে তাকিয়ে রইল। আসিফের বিয়ে মানে? হৃদ ভাই এখন তাকে বিয়ে দেবে? কিন্তু কার সাথে? সে না রাফাকে পছন্দ করে? রাফার কথা স্মরণে আসতেই আসিফ উদাস হয়। মেয়েটা গিয়েছে সেই কবে, অথচ আজ এতদিন পরও রাফার সঙ্গে কথা হয়নি আসিফের। রাফার মা বাবার সঙ্গে প্রায় কথা হয় আসিফের, কিন্তু রাফা কখনো আসিফের সঙ্গে কথা বলে না। হয়তো সবার মতো করে রাফাও আসিফের উপর মায়ার অনাকাঙ্ক্ষিত বিয়েটা নিয়ে রেগে আছে। কেন আসিফ রাফাদের নিয়ে রেগে আছে? কেন আসিফ রাফাদের বিপদে পাশে থাকেনি সেই জন্য? কিন্তু আসিফ তো আর জানতো না মায়া ভাবি যে সত্যিই বিপদে ছিল। কেউ তাকে এসব বিষয়ে অবগত করেনি কখনো। যদি আগে থেকে করতো তাহলে অবশ্যই আসিফ সবকিছু অপেক্ষা করে হলেও মায়া ভাবির পাশে দাঁড়াতো। কিন্তু আফসোস, কেউ আসিফের দিকটা দেখতে চায় না, আর না কেউ শুনতে চায় কিছু। আসিফ না ওর হৃদ ভাইকে বুঝতে পারছে না, আর না রাফা। ভালোবাসার মানুষ দুটোই আসিফের উপর রেগে। হৃদ অফিসে পৌঁছানোর আগে সত্যি সত্যি কাজীকে উপস্থিত পেল হৃদ নিজের কেবিনে। হৃদ মায়ার হাত শক্ত করে চেপে কাজীর সম্মুখে সোফায় বসালো। মায়া সেই তখন থেকে কান্নাকাটি করছে হৃদের ভয়ে। চোখ মুখ লাল হয়ে উঠল কান্নার দাপটে। মুরব্বীর কাজী সাহেব হৃদের সঙ্গে মায়াকে কাঁদতে দেখে তিনি সংকোচ বোধ করলেন বিয়ের পড়াতে। তিনি ছেলে মেয়ে দুজনকে দেখে বুঝতে পারলেন বিয়েটা আসলে এদেরই। কাজী সাহেব মায়ার দিকে তাকিয়ে আমতা আমতা করে হৃদকে বলতে চাইলেন, বাবা, মেয়ে তো কাঁদছে। হৃদ শক্ত গলায় উত্তর আসলো তৎক্ষণাৎ, বলল, মেয়ে বিয়ের মেকআপ করতে কাঁদছে, আপনি বিয়ে পড়ান। হৃদের কথায় কাজী সাহেব অবাক চোখে মায়ার দিকে তাকালো। সামান্য মেকআপ করার জন্যই মেয়েটা এইভাবে কাঁদছে? তিনি মায়াময় গলায় আবারও হৃদকে কিছু বলতে চাইলেন মায়ার হয়ে, কিন্তু হৃদ তেতে উঠে বলল, বাল, আপনাকে প্রশ্ন করতে আনছি, বিয়ে পড়ান জলদি। হৃদের ধমকে কাজী সাহেব আর কথা বাড়ালেন না, ওইভাবে বিয়ে পড়াতে শুরু করলেন। হৃদ মায়ার কাজী এই তিনজন ছাড়াও কক্ষে আরো তিনজন আছে। হৃদের অফিসে হৃদ আগের গাড়িতে চলে আসায় আসিফ তখনও এসে পৌঁছয়নি। অথচ ততক্ষণে বৃদ্ধ কাজী সাহেব বিয়ের কাগজপত্র গোছাতে চেয়ে নতুন করে কাবিননামা লিখতে চাইলেন, কিন্তু হৃদ বাধা দিয়ে বলল,
এসব নাটকের দরকার নেই। আমরা পূর্বের বিবাহিত দম্পতি। এসব কাবিননামা চুক্তিপত্র আমার কাছে আছে। আপনি শুধু আমাদের বিয়েটা শুদ্ধিকরণ করতে ধর্মীয়ভাবে পড়াবেন, এতেই চলবে। হৃদের কথায় কাজী সাহেব বিষয়টা বুঝতে পেয়ে হাতের কাবিননামা বইটা বন্ধ করে ধর্মীয়ভাবে বিয়ে পড়াতে শুরু করলেন। মায়াকে কবুল বলতে বললে মায়া মুখ এঁটে বসে রইল, টু শব্দ পর্যন্ত করলো না। কাজী সাহেব একবার নয় দুবার নয় বাড়াবাড়ি বিয়ে পড়াতে লাগলেন। প্রতিবারই মায়াকে কবুল বলার তাগিদ দিতে দিতে তিনিও একটা সময় ক্লান্ত হয়ে গেলেন। অথচ মায়ার কবুল বলার বিন্দুমাত্র রেশ নেই। দীর্ঘ 30 মিনিট এইভাবেই চলল। হৃদের ধৈর্যের সীমা অতিক্রম করেও সে শক্ত চুয়ালে বসে হিংস্র দৃষ্টিতে মায়াকে ভস্য করার ক্ষোভে তখন থেকে তাকিয়ে সবাই ভয় পাচ্ছে হৃদকে। কখন না জানি হিংস্রতার গর্জন উঠে মায়ার উপর। কাজী সাহেব এবার নিজেও ভয়ে আছেন হৃদের দৃষ্টিতে। সেই কখন থেকে হিংস্রতার দৃষ্টিতে একইভাবে তাকিয়ে মেয়েটার দিকে। মূলত কাজী সাহেব মায়াকে বাঁচাতে চেয়ে বারবার মায়াকে কবুল বলার তাগিদ দিতে লাগলেন। অথচ যেদিন মায়া প্রাণ দেবে তারপরও হৃদের নামে কবুল বলবে না বলে যেন শপথ করলো। হৃদ হিংস্রতার রাগটা গিলতে চাইছে, সে মূলত মায়াকে আঘাত করতে চাইছে না। কিন্তু যেদি মায়ার জন্য সে নিজেও তার রাগটা নিয়ন্ত্রণ করতে পারছে না। অতিরিক্ত রাগে কখনো না জানি আঘাত করে বসে এই নারীকে। হৃদ রাগে দুহাত মুষ্টিবদ্ধ করে পিষল। ঠান্ডা হওয়ায় এসির মধ্যে হৃদকে ঘামতে দেখা গেল অতিরিক্ত রাগের তোপে। মায়া তখন থেকে মুখ কেটে ঘাপটি বেড়ে কেঁদেই চলেছে। না কাজীর কথা শুনতে চাইছে আর না অন্য কারো। হিংস্র হৃদ তখনই ফেটে পড়লো। দুহাতে তৎক্ষণাৎ ঘুষি বসালো সামনের সোফার টেবিলে। মুহূর্তেই বিকট শব্দে ঝনঝন করে ভেঙে পড়লো অসংখ্য কাচের টুকরো। আকস্মিক ঘটনায় সকলেই ভয়ে আতঙ্কিত হলো। মায়া চিৎকার করে ভয়ে সোফার দিকে চেপে যেতেই হৃদ শক্ত হাতে মায়ার বাহু টেনে গাল চেপে মুখোমুখি করে বলল,